হ্যালো প্রিয় পাঠক পাঠিকারা, শুরু করছি উপন্যাস আলো আঁধারের নূর। লেখিকা মাইমা তাহসিন জানহা। পর্ব 15। ভয়েস বাই আরবি। নিহান ও মেহনুর একে অপরের দিকে চেয়ে হাসলো। তারপর মেহনুর বলল, এত সহজে পেয়ে গেলে হবে? নিজের মানুষকে পাওয়ার তদন্ত তাকে তার মতো করতে দে, সে নিজে থেকে খুঁজে নিক। নিহান বলল, কিন্তু সে কি করে পারবে? মেহনুর বলল, দেখা যাক কি করে। মারোয়া বলল, এত কিছু করে নিজে থেকে ওই মানুষটা ধরা দিলেই তো হতে পারে। মেহনুর বলল, তাদেরটা তাদের মতো বসতে দে, আমরা এসব নিয়ে না পড়ি, তাই ভালো। দুজনেই সম্মতি দিল। রাত তখন গভীর। মেহেরিন নিজের দু চোখ এক করতে পারছে না। সে তার রুমে পায়চারি করছে। কিছুটা হলেও ভয় হচ্ছে তার। বাইরে এত গার্ড থাকা সত্ত্বেও ডাকাতি, কিডন্যাপিং এসব তার মাথায় ঘুরপাক খাচ্ছে। যতই সাহসী হোক না কেন, ভয় যে নেই এমনটা নয়। পায়চারি করতে করতে গায়ে চাদর জড়িয়ে ফোন হাতে নিয়ে বেলকনিতে গেল। ফোনে গান ছেড়ে ইয়ারফোন লাগিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর হঠাৎই মার্কোর তীব্র ঘেউ ঘেউ করার আওয়াজ শুনতে পেল। নিচে তাকাতেই তার চোখ বড় বড় হয়ে গেল। চোখ কসলালো, ঠিক দেখছে কিনা এই ভেবে। কেউ একজন তাদের বাড়ির গেট টপকে ভিতরে ঢুকছে। পরনে তার কালো হুডি। মেহরিন শুকনো ঢোক গিলল। তার মানে কি ডাকাত? সেই সম্বিত ভাব কাটিয়ে চোয়াল শক্ত করলো। বিড়বিড় করে বলল, মেহরিনদের বাসায় ডাকাতি করবি? দাঁড়া, বোঝাচ্ছি তোকে। আর শিক্ষা দিয়ে ছাড়বো, সারা জীবন ডাকাতির নাম ভুলে যাবি। এই বলে বিছানার নিচ থেকে তার হকি স্টিক হাতে তুলে গেল। কোমরে ওড়না বাঁধল। বেঁধে নীলু, মিরান, ফারিন, নিহান, মারোয়া, মেহনুর সকলকে ডাকল। মারোয়া, মেহনুর, নিহান একই রুমে ছিল কথা বলার জন্য। মেহরিনের চিৎকারে বেরিয়ে এলো। নীলু, মিরানরাও এলো। মেহনুর বিরক্তি হয়ে বলল, কি হয়েছে, এভাবে চেঁচাচ্ছিস কেন? বাড়িতে ডাকাত পড়েছে নাকি গাধি? মেহরিন হাসলো। হেসে ফিসফিস করে তাদের একত্রিত করে বলল, সেটাই পড়েছে। মাহির ভুরু কুচকে বলল, কি বলছিস? মেহরিন বলল, আরে সত্যি সত্যি ডাকাত পড়েছে, আমি নিজের চোখে দেখছি। গেট টপকে ভিতরে ঢুকছে। সকলের কপালে ভাঁজ পড়ল। মারোয়া, নিহান, মেহনুর একে অপরের দিকে তাকালো। তখনই কলিং বেল বাজার আওয়াজ হলো। সকলে দরজার দিকে তাকালো। তার মানে সত্যিকার ডাকাত পড়েছে। এবার বেশ নড়ে চড়ে উঠল সকলে। মেহরিন স্টিকটা শক্ত হাতে ধরে ফিসফিস করে বলল, দেখলি তো, বলছিলাম না ডাকাত পড়েছে। এখন সবাই নিজেদের মতো প্রস্তুতি নিয়ে নিচে নামো। আজ খানবাড়ির ডাকাতদের দর্শন করিয়ে ছাড়বো। মেহনুর, নিহান আর মারোয়া বাদে সকলে বিশ্বাস করে নিল মেহরিন ঠিক বলছে। তাই ছুটে গেল যে যার মতো তৈরি হতে। মাহির ক্রিকেট ব্যাট নিল। মিরানকে দিল স্টাম্প। নীলু রান্নাঘরে গিয়ে ছুরি নিল হাতে। ফারিন কিছু না পেয়ে কাঁটা চামচ হাতে নিল, নিচে নিয়ে নামলো। এদিকে মারোয়া, নিহান এখনো শিওর হতে পারছে না কি হচ্ছে। তাও প্রস্তুতি নেওয়া যায়, যদি সত্যি সত্যি হয় তাহলে। তাই তিনজন গিয়ে নিজেদের গান লুকিয়ে হাতে নিয়ে তারাও নিচে নামলো। মেহেরিন সবার আগে আগে যাচ্ছে, আর বাকিরা পিছনে ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছে। তাই মেহেরিন কিছু একটা ভাবতেই নিহান আর মারোয়াকে নিয়ে আবার রুমে ফিরে আসলো। গিয়ে দরজার সামনে থাকা সিসিটিভি ফুটেজ দেখতে লাগলো ল্যাপটপে। তার পাশে নিহান আর মারোয়া বেশ সিরিয়াস ভঙ্গিতে দেখতে লাগলো। কেউ একজন তাদের দরজায় দাঁড়িয়ে অনবরত বেল বাজাচ্ছে। পরনে তার হুডি আর ক্যাপ মাথায় দেওয়া, তাই মুখ দেখা যাচ্ছে না। তারা একে অপরের দিকে তাকালো। তার মানে কি সত্যি ডাকাত বা এরকম কেউ? তাহলে একা আসবে কেন? আর বেলই বা বাজাচ্ছে কেন? তখনই মেহনুর কিছু জুম করতে মেহনুরের চোখ গেল লোকটির হাতে থাকা সিলভারের ব্রেসলেটটার দিকে, যেখানে নিজের নাম খোদাই করা। নামটা চোখে পড়তেই মেহনুর সহ তিনজনই চোখ বড় বড়কে তাকালো একে অপরের দিকে। এই ধরনের ব্রেসলেট 4 জনের কাছে আছে, তা তারা ভালো করে জানে। তারপর তিনজন উচ্চস্বরে হেসে উঠল। নিহান হাসতে হাসতে বলল, নিচে চল, দেখা যাক এবার কি হয়। মারোয়া বলল, ওদের আটকাবে না যদি ওরা কিছু করে ফেলে? মেহনুর ঠোঁট কামড়ে বলল, নেভার, ওদের আমরা আটকাবো কেন? একটু অপেক্ষা কর, মেহেরিনের স্পেশাল থেরাপি পাক। এই বলে ল্যাপটপ বন্ধ করে তারা নিচে নামলো। বাকিরা এখনও দাঁড়িয়ে আছে দরজার কাছে। তারা প্ল্যান করছে কি করবে। মেহরুনরা নেমে তাদের তাড়া দিল। দরজা খুলতে যাবে
অ্যাকশন নেয়। দরজা খুলতেই যাতে অ্যাকশন নেয়। মেহেরিনকে বলল, বনু আজ একদম ছাড়াছাড়ি করবি না, বুঝলি? ডাকাত মেরে একেবারে উচিত শিক্ষা দিবি। নিহানও ব্যঙ্গ করে বলল মেহেরিনকে, হ্যাঁ রে, একেবারে মেরে পিছনের পশ্চাৎ দেশা ছাল তুলে ফেলবি। মেহেরিন ভাই বোনের কথায় বেশ সাহস পেল। সাহস দেখিয়ে এগোতে এগোতে বলল, হ্যাঁ, আজ ওই ডাকাতদের পিছনে নকশা যদি না পাল্টিয়েছি তবে আমার নামও মেহেরিন নয়। ততক্ষণে বেল বাজা বন্ধ হলো। মেহেরিন থামল। বেলের আওয়াজ অফ কেন সেটা বোঝার কারণ তখনই মাহির বলল, জানলাতে চেক কর কী করছে ওই ডাকাত, দরজা ভাঙবে না তো। মিরান, নীলু, মাহির জানলার পর্দা ফাঁক করে উড়িয়ে দিল লোকটিকে দেখার জন্য। না, দেখা যাচ্ছে না। তখনই দেখতে পেল লোকটি বেলকনির সাইডে মই এনে রাখছে উপরে ওঠার জন্য। তবে অবাক হলো মার্কো চেঁচানো বন্ধ করে নিচে দাঁড়িয়ে আছে। মেহেরিন লোকটিকে উপরে উঠতে দেখে দাঁতের দাঁত চেপে বলল, দাঁড়া বেটা বজ্জাত, আজ তোর একদিন কি আমাদের একদিন। দরজা খোলা হচ্ছে না বলে মই দিয়ে ওঠার পয়তারা করছিস? তারা আজ দেখাচ্ছি মজা। এই বলে বাকিদের বুঝিয়ে দিল কীভাবে কী করতে হবে। মেহেরিন ধীরে ধীরে দরজা খুলে দিল। ততক্ষণে মিরান একটি প্লাস্টিকের বস্তা নিয়ে এলো। নিহানরা হাত ভাঁজ করে দাঁড়িয়ে মজা দেখছে। তার ভাই বোনেরা কী করছে, তাদের চোখে মুখে দুষ্টু হাসি। মেহরুন চিপস খাচ্ছে আর তাদের উস্কাচ্ছে। মেহেরিন দরজা খুলে বের হলো, পিছনে বাকিরা। তাই মাহির বের হতে নিবে তখনই পিছন থেকে আটকালো নিহান। ফিসফিস করে বলল, নিজের পিঠ গরম করতে না চাইলে ওদের পিছনে যেও না, নাহলে পরের টর্নেডো তোমার উপর আসবে। মাহির ভুরুকুসকে তাকালো, অবাক হয়ে বলল, কি বলছিস? এভাবে আমাদের বাড়িতে ডাকাত পড়েছে আর বোনদের সাহায্য করব না? নিহান কিছু বলল না, শুধু দুষ্টু হাসি এসে বলল, কেন বলেছি সেটা একটু পরেই বুঝতে পারবি। মেহেরিন ধীরে ধীরে বাহিরে বের হলো, পিছনের দিকে গেল যেখানে মই রেখে লোকটি ওঠার চেষ্টা করছে। লোকটি যেই মাত্রই মইতে পা দিবে তখনই মেহেরিন লোকটির পিছনে দাঁড়িয়েতেই মিরানকে ইশারা করলো। সাথে সাথে মিরান বস্তাটা দিয়ে মেহেরিনে লোকটির মাথা চেপে ধরল। বস্তার ভেতরে লোকটির নাক মুখ বন্ধ হয়ে যাওয়ায় সে কেবল গোঙাতে পারছে। কিন্তু নিজেকে ছাড়ানোর আগে মেহেরিন তার হকি স্টিক দিয়ে লোকটির পশ্চাৎ দেশে সপাং সপাং করে বাড়ি দিতে লাগলো। লোকটি গোঙাচ্ছে, তবে কে শোনে কার কথা? মেহেরিনকে লোকটির পশ্চাৎ দেশে হকি স্টিক দিয়ে বাড়ি দিতে লাগলো। লোকটি সবে দু এক সিঁড়ি রেখে উপরে উঠতে নিয়েছিল, হঠাৎ এমন আক্রমণে লুটিয়ে পড়ল মাটিতে। মেহেরিন জোরে জোরে হকি স্টিকের বাড়ি দিচ্ছে আর চেঁচিয়ে বলছে, বেটা বজ্জাত, কত বড় সাহস তোর! খানবাড়িতে ডাকাতি করতে আসিস? তুই তো জানিস না তোর থেকে বড় ডাকাতরা এই বাড়িতে আছে। নেই এবার মেহেরিনের স্পেশাল থেরাপি। এই বলে আবারও সজোরে বাড়ি দিল। মিরান লোকটির মাথা চেপে ধরে আছে। নীলু স্টাম্প দিয়ে বাড়ি দিতে লাগলো। শালা, তোর এত বড় সাহস, তুই ডাকাতি করবি? আজ তোর ডাকাতি করা ভূত ছাড়াচ্ছি, দাঁড়া, আজ তোর পিছনে নকশা পাল্টিয়ে ছাড়ব। তোর মতো মনে হয় না আজ রাতে শান্তিতে শুতে পারবি? তোর মতো ডাকাতদের জায়গা হসপিটালে, আমাদের বাড়িতে না। ওদিকে মেহেনুররা ঠোঁট চেপে হাসছে। নিহান হেসে কুটি কুটি। মাহির শুধু অবাক হচ্ছে। সে গিয়ে মারতে চেয়েছিল, তবে মেহেনুররা কেন আটকে রেখেছে সেটা বুঝতে পারছে না। মেহেরিন আবার সজোরে লোকটির মেন পয়েন্টে বাড়ি দিল আর বলল, ওঠ, দাঁড়া, দেখ আজকের পর বাথরুমে যেতে পারবি কিনা সন্দেহ, আর কোনোদিন ডাকাতি করবি এই নে। লোকটি সামনে গোঙাচ্ছে। সাথে লোক দুটো হাত দিয়ে চেপে ধরে কুকিয়ে চিৎকার করলো। মিজান বস্তাটা শক্ত করে ধরে রেখে স্টাম্প দিয়ে পায়ের দিকে আঘাত করে ফিসফিস করে গালি দিতে শুরু করলো। শালা, তোর এততে সাহস করে আবার একা আসছিস, তোর পা দুটা ভেঙে দিচ্ছি, কাল থেকে টোটো করে ঘুরে বেড়াবি, বাই বাই। পিছন থেকে নিহান হাসতে হাসতে বলল, বাহ মেহু, এবারের ব্যাক অ্যান্ড ডিজাইনটা পাল্টে দিচ্ছিস। মেহেরুর চিপস চিবাতে চিবাতে বলল, গুড জব, আর একটু, একদম কমপ্লিট প্যাকেজ, থেরাপি দিয়ে দে। মাহির হতভম্ব হয়ে নিহানের পাশে দাঁড়িয়ে, তার বিশ্বাস হচ্ছে না এতগুলো মেয়ে মিলে এত ভয়ঙ্করভাবে একজন মানুষকে মারছে। এদিকে মার্কো মেহেরিনদের উপর ঘেউ ঘেউ করে সমানে চেঁচাচ্ছে, তাদের আটকানোর চেষ্টা করছে। তবে সেদিকে কারো তোয়াক্কা নেই। মার্কো ছুটে গিয়ে মেহেরিনের জামা টেনে পিছিয়ে আনার
চেষ্টা করেছে। মেহরিন নিজের জামা ছাড়িয়ে নিল, চেঁচিয়ে মার্কোকে বলল, কী করছিস মার্কো? ছাড় বলছি, আমাকে না আটকে ওই বেটা ডাকাতকে কামড়ে দিয়ে গিয়ে। মার্কো সমানে চেঁচাচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে। তখনই তাদের চেঁচামেচি শুনে রফিক ছুটে এলো। এতক্ষণ ঘুমিয়েছিল, কি হচ্ছে দেখার জন্য। এসেই অবাক হয়ে বলল, আরে আম্মারা, এটা কি করতেছেন? এটা কেডা? এইভাবে মারতেছেন কেন? মেহরিন বলল, এটা ডাকাত চাচা, গেট টপকে ভেতরে এসেছে। রফিক মিয়া চোখ বড় বড় করলো, দাঁত কেড়ে বলল, তাহলে ঠিক আছে, দেন আম্মা দেন, ভালো কইরা পাছায় মালিশ কইরা দেন। তখনই গেটে জোরে জোরে করাঘাতের আওয়াজ এলো। রফিক মিয়া ছুটে গেল। ফারিসের গলার আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে গেট খুলে দিল। ফারিসের অগ্নিমূর্তি দেখে ঢোক গিলল তিনি। ফারিস কোনো কথা না বলে তাকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকলো। ঢুকতেই মেহরিনদের সামনে গেল, গিয়ে মেহরিনকে থামিয়ে মেহরিনের হাত থেকে হকি স্টিক কেড়ে নিল, নিয়ে ধমকে দিয়ে বলল, স্টপ ইডিয়েট। মেহরিন নিচে পড়ে থাকা লোকটিকে দেখিয়ে ফারিসকে বলল, ভাইয়া ওটা ফিরিয়ে দিন, আমাদের বাড়িতে ডাকাত পড়েছে, এই যে দেখুন। ফারিস আবারও ধমক দিল, আর একটা কথা বললে সব কটাকে থাপড়ে ঠিক করে ফেলবো, স্টুপিড কোথাকার। তারপর হকি স্টিক মাটিতে ফেললো হারিস। হাঁটু গেড়ে বসে নিচে পড়ে থাকা লোকটির মাথা থেকে বস্তা সরিয়ে ফেলল। লোকটির চেহারা নজরে আসতেই উপস্থিত সকলের চোখ ছানাবড়া, সকলের মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম। এর মধ্যে মেহরিন হতবাক। এই মুহূর্তে ফারহানকে এভাবে দেখে কিছু বুঝে ওঠার আগেই সে মাথা ঘুরে মাটিতে পড়ে জ্ঞান হারালো। তখনই মেহনুর মারোয়া ফারিন ছুটে এসে তাকে ধরল। নিহান মুখে বেশ সিরিয়াস করে রাখলো, বুঝতে দেওয়া যাবে না কাউকে যে তার আগে থেকে জানতো এটা ফারহান। মাহি নির্বাক ফারহানকে দেখে এতক্ষণে বুঝলো নিহানদের আটকানোর কারণ। তার মানে বজ্জাতগুলো আগে থেকে জানতো। মাহি দাঁত চেপে রেগে তাকালো নিহানের দিকে। মেহরিন মাটিতে মাথা লুটিয়ে পড়তেই মিরান আর নীলু সম্বিত ভাব কাটিয়ে ছুটে এলো তার কাছে। তারা আসতে মেহরিন চোখ এক ফাঁক করে মিরান আর নীলুকে কিছু একটা ইশারা করলো। সবার আড়ালে মিরান আর নীলু বুঝলো তাদের কি করতে হবে। সাথে সাথে তারাও জ্ঞান হারালো। মানে তারা এটা বুঝলো এই মুহূর্তে তারা সজ্ঞানে থাকলে দ্য গ্রেট ফারহান তাদের আর আস্থা রাখবে না। এই মুহূর্তে কেটে পড়া উচিত। এদিকে বাটকিরা অবাক হচ্ছে, একসাথে 3 বিচ্ছুকে অজ্ঞান হারাতে দেখে। ভাবলো হয়তো ভয় পেয়ে এমনটা হয়েছে। ফারিস মাহির আর নিহানকে বলল, ফারহানকে বাসায় নিয়ে আয়, আমি ওদের ভেতরে নিয়ে যাচ্ছি। তারা সকলে মেহেরিন, মিরান আর নীলুকে ভিতরে নিয়ে যেতেই মাহির আর নিহান ফারহানের কাছে গেল। ফারহান বেচারা পাথরের মতো বসে আছে। এই মুহূর্তে তার কী করা উচিত বোধগম্য হচ্ছে না। এমনিতেই শরীর ব্যথা অবশ হয়ে গেছে, তার উপরে বাদরদের বোকামিতে এমন মার খেতে হলো। সে তো বাসায় ফিরে ফারিনকে নিতে এসেছিল, তাই বেল বাজিয়েও রফিক চাচাকে ডেকে তুলতে পারেনি, কারণ তিনি একেবারে ঘুমালে কেউ বোম মারলেও ওঠে না, তা সে জানে। তাই সে গেট টপকে ভিতরে ঢুকেছে। কিন্তু ভিতরে ঢুকতে যখন অস্ত্র বেল বাজিয়ে দরজা খুলছে না, ভাবলো সব কটা ঘুমিয়ে। তখনই খেয়াল করলো মাহিরের রুমের বেলকনিতে তার রুমের আলো জ্বলছে। তাই সে ঠিক করলো মই দিয়ে ভেতরে ঢুকবে। আর ঠিক তখনই তার গুণধর ভাই বোন এমন আক্রমণ করে বসবে তা সে গুণ করে ভাবতে পারেনি। তার এখন কী রিয়াকশন দেওয়া উচিত। সে ওভাবেই মাটিতে বসে হাত পা ছড়িয়ে বসে আছে। এদিকে মাহির, নিহান, ফারহানের এই অবস্থা দেখে ঠোঁট কামড়ে হাসছে। মাহির বেচারা মুখ করে ফারহানের কাঁধে হাত রাখতে ফারহান এবার চোখ তুলে তাকালো মাহিরের দিকে। হঠাৎই বাচ্চাদের মতো ভেউ ভেউ করে হাত পা ছড়িয়ে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে চেঁচিয়ে বলল, মাহির রে, এ মাহির, তোর বোন কবে বড় হবে রে মাহির? আমি আর পারছি না মাহির, আমার ধৈর্যের সীমা ভেঙে যাচ্ছে। মাহির ফারহানে এমন বাচ্চাদের মতো কাঁদতে দেখে বেশ মায়া লাগলো, আবার হাসিও পাচ্ছে। সারাদিন তেজ দেখে বেড়ানো ফারহানের এই হাল দেখে নিহানও বেশ হাসছে। এই হাল দেখে তা দেখে মাহির চোখ পাকিয়ে তাকালো, মানে সাথে সাথে চুপসে গেল নিহান। তারপর ফারহানকে সান্ত্বনা দিয়ে ধরে দাঁড় করিয়ে নিয়ে গেল ঘরে। ধরণীর বুকে সকাল হয়েছে। সূর্য সবেমাত্র তার লালিমা ছড়িয়ে পূব দিগন্তে উঁকি দিচ্ছে। শীতের সকাল, তাই বাতাসে একটা হিমেল স্পর্শ।
ভোরের আলোয় সবুজ ঘাসগুলো শিশিরের মুক্তোর দানায় চিকচিক করছে। পাখিদের কিচিরমিচির আর ভোরের নরম আলোয় নূরমহলের পরিবেশ শান্ত, স্নিগ্ধ। সারা রাত মাহির, নিহান, ফারহানের সেবা করে ফজরের সময় ঘুমিয়েছে, বাকিরাও ঘুমাচ্ছে। ফারিস শুধু নিজের বাড়িতে গিয়ে ঘুমিয়েছে, তাই ফারহানকে যেতে দেয়নি। সে মেহিনুরদের বাড়িতেই থাকে। মিরান সকাল সকাল উঠে লনে এসেছিল হাঁটতে। তার ভিতরে ভয় কাজ করছে। ফারহান তাদের কী হাল করবে এইভাবে, এসব চিন্তা করছে আর পায়চারি করছে। তখনই গেটে গেটে বেল বাজলো। রফিক মিয়া ঘুমে, তাই মিরানকে দরজা খুলল। তখনই কালো মাস্ক পরা এক লোক ফুলের বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। দেখলো কালো মাস্ক পরা এক লোক ফুলের বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। মিরানকে দেখে বলল, এই যে বাচ্চা, বাড়ির মানুষকে একটু ডাকো, একটি পার্সেল আছে। মিরান ভুরু কুচকালো। লোকটির কথায় 19 বছরের একটি ছেলেকে ওনার বাচ্চা মনে হয়? আর এই কি বলছে? তাকে কি মানুষ মনে হচ্ছে না? সে কি গরু ছাগল? মিরান স্বাভাবিকভাবে বলল, অপেক্ষা করুন, গলায় দড়ি পরে আসছি। লোকটি অবাক হলো ছেলেটির কথা শুনে। আরে, গলায় দড়ি পড়বে কেন? মিরান হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলল, আরে বোঝেননি, দড়ি না পড়লে লাগবে কি করে যে আমি গরু ছাগল? আপনার তো আমাকে মানুষ মনে হয়নি, তাই আমি গরু ছাগল সেটা বোঝাতে দড়ি পরে দিতে যাব। লোকটি হতভম্ব হয়ে গেল। সে তো এমনটা বোঝায়নি। সে ভেবেছিল হয়তো বাড়ির দারোয়ান বা কাজের লোক হবে। এবার ভালো করে মিরানের দিকে তাকালো। চেহারা একটা বিদেশি বিদেশি ভাব, ভদ্র লাগছে। তার মানে এই ছেলেটার বাড়ি। লোকটি তার কথা অনুতপ্ত হলো। আমার ভুল হয়েছে, আমি দুঃখিত। তখনই হাতে একটা খাম আর ফুলের বুকে এগিয়ে দিয়ে বলল, এই ঠিকানা একটা পার্সেল ছিল, ধরুন। মিরান হাত বাড়িয়ে নিল। খামে নজর যেতেই মেহিনুরের নাম দেখতে পেল। তবে ফুলের বুকেটা নজর যেতেই তার কপালে ভাঁজ পড়ল। ফুলের বুকেটা স্বাভাবিকের তুলনায় একটু বেশ বড়। ফুলগুলো দুটি রঙের, দুই ভাগ করা। অর্ধেকটা সম্পূর্ণ কালো গোলাপ আর অর্ধেকটা লাল গোলাপ। লোকটি মিরানের হাতে ধরিয়ে দিতেই সাথে সাথে উধাও হয়ে গেল। এদিকে মিরান আশ্চর্য, এমন ফুলের তোড়া দেখে সে কিছু না ভেবে ভেতরে নিয়ে গেল। মেহনুর নামাজ পড়ে সবে কফি করার জন্য নিচে নামছে। তখনই ফুলের তোড়া হাতে মিরান ভেতরে এলো। মেহেরিনকে দেখে ছুটে এগিয়ে গেল। মেহেরিন আপু, দেখো দেখো, তোমাকে কেউ একটা ফুলের বুকে আর খাম পাঠিয়েছে। মেহেরিন নিচে নামতে নামতে ভুরু কুচকালো। কে তাকে এভাবে সকাল সকাল পার্সেল পাঠাবে? মিরান এগিয়ে এসে মেহিনুরের হাতে বুকেট আর ফুলটা খামটা দিল। মেহিনুর বুকেটটার দিকে নজর দিতেই চোখ কপালে উঠল। এমন অদ্ভুত ফুলের তোরা কে পাঠালো তাকে? হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মিরানকে কিছু না বলে সে উপরে উঠে গেল। মেহিনুর সোফায় বসে বুকেটা পাশে রাখলো। দেখে ভুরু কুচকে খামটা ছিল। ছিঁড়তে একটা চিরকুট বেরিয়ে এলো। চিরকুটে রেখা, রক্তের এই বিভীষিকাময় খেলায় তোমাকে স্বাগতম, আলো আধারের নূর। মনে রেখো, এই ধ্বংসলীলায় আলো তোমাকে বাঁচালেও আধার তোমাকে গ্রাস করবে। অপেক্ষায় আছি কালো গোলাপের বিষাক্ত ছোঁয়ায় তোমার নতুন যাত্রাপথের প্রথম রক্তের ফোঁটার জন্য। অল দ্য বেস্ট ডার্লিং। আজকের পর্ব এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।